নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৪ জন রাজ্যসভার যারা মনোনীত হবেন মানে নির্বাচিত হবেন তাদের নাম ঘোষণা করেছে। কারণ পশ্চিমবঙ্গ থেকে ৫ জন রাজ্যসভার সাংসদ নির্বাচিত হবেন। তো তৃণমূলের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাতে ৪ জন তারা নির্বাচিত করে পাঠাতে পারবে। সেই অনুযায়ী তারা ৪ জনের নাম ঘোষণা করেছে। আবার বিজেপি একজনকে পাঠাতে পারবে। তো সেক্ষেত্রে বিজেপি যদিও এখনো কারোর নাম ঘোষণা করেনি। এই ৪ জনের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী আর রয়েছেন বাবুল সুপ্রিয়। এদের মধ্যে বাবুল সুপ্রিয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর আগে উনি বিজেপির সাংসদ ছিলেন, বিজেপির মন্ত্রী ছিলেন, কেন্দ্রে প্রতিমন্ত্রী। তারপর উনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন বা আমাদের পশ্চিমবঙ্গের বালিগঞ্জ থেকে উনি জয়লাভ করেছেন। তারপর ওখান থেকে জয়লাভ করার পরে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীও রয়েছেন। তো এখন উনি পলিটিক্যাল ব্যক্তি, উনাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। যেটা শোনা যাচ্ছে যে বাবুল সুপ্রিয়কে পাঠানোর মূলে হচ্ছে বালিগঞ্জে মানুষ, যেহেতু বালিগঞ্জে একটা সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষের একটা ভোট ব্যাংক রয়েছে, তারা বাবুল সুপ্রিয়র উপর খুব একটা সন্তুষ্ট নয়। তো এবং বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গে থেকে রাজ্যসভায় যেতে আগ্রহী, কারণ পশ্চিমবঙ্গে এই মন্ত্রিসভার কাজ বা অন্যান্য কাজে উনি ব্যস্ত হয়ে পড়ছেন, গানের জগতে খুব একটা সময় দিতে পারছেন না, যেটা শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। তো সেক্ষেত্রে উনি হয়তো তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন যে ওনাকে অন্য কোনো পদে সরিয়ে দেওয়ার জন্য। সেই অনুযায়ী ওনাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। নেক্সট যেটা কোয়েল মল্লিক, অনেকদিন থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন, রঞ্জিত মল্লিকের সঙ্গে যথেষ্ট সৌজন্য বিনিময় করছিলেন। সেখান থেকে অনেকেই মনে করছিলেন যে হয়তো রঞ্জিত মল্লিক রাজ্যসভায় যাবেন। এবং এটাও ঠিক যে তৃণমূল সূত্রেই যেটা জানা যাচ্ছে যে রঞ্জিত মল্লিককে কিন্তু অনুরোধটা করা হয়েছিল, কিন্তু রঞ্জিত মল্লিক কোনোভাবে রাজি হননি। তো তার মেয়ে কোয়েল মল্লিক রাজ্যসভায় যাচ্ছেন। যদিও উনি গিয়ে পশ্চিমবঙ্গের জন্য কতটা কি করতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ উনি যদিও বাঙালি কিন্তু সিনেমা জগতের, বিনোদন জগতের মানুষ, রাজনীতি সম্বন্ধে তেমন কিছু জানেন না। আর পশ্চিমবঙ্গের কোথায় কি আছে না আছে সমস্ত কিছু যে উনি জানেন বলে তাও আমার মনে হয় না। এই ধরনের মানুষকে কিন্তু হুট করে রাজ্যসভায় বা কোনো এমপি এমএলএ বানিয়ে দিয়ে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। তো যাই হোক, তবু উনি কিন্তু একজন বাঙালি এবং পশ্চিমবঙ্গের থেকে নির্বাচিত যদি হন রাজ্যসভায়, তো কোনো আপত্তি থাকার কোনো প্রশ্ন নেই। তো বাবুল সুপ্রিয় একজন বাঙালি এবং রাজনীতিবিদ, তো ঠিকই আছে। কিন্তু তৃতীয় নাম যেটা হচ্ছে সেটা রাজীব কুমার। রাজীব কুমার আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের একজন পুলিশ আধিকারিক ছিলেন, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তার আগে বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, তারপর পশ্চিমবঙ্গের ডিজিপি হয়ে সদ্য উনি অবসর গ্রহণ করেছেন। তো অনেকে মনে করছেন যে যেহেতু রাজীব কুমার পশ্চিমবঙ্গের তৃণমূল দলকে বা রাজ্য সরকারকে নানাভাবে পুলিশের যখন বড় পদে ছিলেন সাহায্য করেছেন, তো সেই কারণে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই হিসাবে শাসক দল ওনাকে হারাতে চাইছেন না। তাই রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছেন। শোনা যাচ্ছে যে রাজীব কুমারের যিনি মিসেস রয়েছেন তাকেও কোনো একটা ইনফরমেশন কমিশনার পদে বসানো হচ্ছে। যদিও এই পদটা পশ্চিমবঙ্গে অর্ধেক মানুষ জানে না কি কাজে হয়, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে অনেকদিন থেকে একটা ট্র্যাডিশন চলছে, মানে আমাদের মুখ্যমন্ত্রী এটাই শুরু করেছেন, যারা বড় পদ থেকে রিটায়ার করবেন, সে মুখ্য সচিব হতে পারে, স্বরাষ্ট্র সচিব হতে পারে বা পুলিশের ডিজিপি হতে পারে, তাদেরকে কোনো না কোনো উপদেষ্টা বা কোনো পদে একটা বসিয়ে দেওয়া। এর আগে আপনার নিশ্চয়ই দেখেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই সদ্য মুখ্য সচিবের পদ থেকে রিটায়ার হয়েছেন মনোজ পন্থ, ওনাকেও উপদেষ্টার পদে বসানো হয়েছে। তো সেই হিসাবে রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। তিনি যদিও বাঙালি নন, কিন্তু পুলিশের অফিসার, তিনিও পলিটিক্যাল পার্টি ব্যক্তি নয়, তাও উনাকে পাঠানো হয়েছে যেহেতু তৃণমূলের সঙ্গে উনার ঘনিষ্ঠতা রয়েছে। তো শোনা যাচ্ছে উনার মিসেসকেও একটা পদে বসানো হচ্ছে। তো ইনফরমেশন কমিশনার, যদিও ওটার কি কাজ কেউ জানে না, পশ্চিমবঙ্গে কোথায় তার অফিস তাও ম্যাক্সিমাম মানুষ জানে বলে মনে হয় না। তো যেটা হয়, আমি যেটা বললাম, যেভাবে মুখ্য সচিবদের রিটায়ারমেন্টের পরে বসানো হয়েছে সেইভাবে রাজীব কুমারকেও একটা পদে বসানো হচ্ছে। চতুর্থ যে ব্যক্তির নাম হচ্ছে মেনকা গুরুস্বামী। উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং মুখ্যমন্ত্রীর হয়ে ইডি কেসে উনি লড়াই করছেন, বা একসময় এসএসসি মামলায় অমৃতা সিনহার বেঞ্চে কলকাতা হাইকোর্টে এসে মামলা লড়েছিলেন। একজন ভালো আইনজীবী, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আদতে উনি অন্ধ্রপ্রদেশের মানুষ, সেইভাবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু জানেন বলেও মনে হয় না, পলিটিক্যাল ব্যক্তি তো নয়, কিন্তু ভালো আইনজীবী। তো তাও উনাকে পাঠিয়েছেন, যেহেতু তৃণমূলের সঙ্গে উনারও একটা ভালো সম্পর্ক রয়েছে, তৃণমূলের মানে রাজ্য সরকারের বিভিন্ন কেস উনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে লড়ছেন। তো সেক্ষেত্রে উনাকেও একটা পুরস্কার করার সুযোগ থাকছে রাজ্য সরকারে, তাই উনাকেও হয়তো রাজ্য সরকার
মনে করেছে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে উনাকেও রাজ্যসভায় পাঠানো দরকার, তো তাই উনাকে পাঠিয়েছেন। কিন্তু একটা জিনিস, এই ৪ জনের মধ্যে দেখা যাচ্ছে যে ২ জন কিন্তু নন বেঙ্গলি, রাজীব কুমার আর গুরুস্বামী মেনকা গুরুস্বামী। তো তৃণমূল কংগ্রেসের অনেকদিন থেকে যেটা আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের উপর যখন পশ্চিমবঙ্গের বাইরে অত্যাচার বা বিভিন্ন মারধরের ঘটনা ঘটে, আমাদের রাজ্যে যারা শাসক দলের নেতা নেত্রীরা রয়েছেন তারা মোটামুটি রাস্তায় নেমে পড়েন এবং বাঙালিদের অধিকার রক্ষার্থে নানা ধরনের কথা বলেন এবং উনারাই বলেন যে পশ্চিমবঙ্গে বাঙালিদের রক্ষাকর্তা উনারাই। কিন্তু দেখা গেছে যখন বাংলা থেকে কাউকে প্রতিনিধি করার দরকার পড়ে, যেমন রাজ্যসভা বা লোকসভায়, তখন কিন্তু নন বেঙ্গলি লোকদেরকেই উনারা পাঠান। যেমন আপনারা জানেন, লোকসভায় শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এরা কিন্তু কেউ বাঙালি নয়, বাংলা সম্বন্ধে কিছু জানেনও না, তাও উনাদেরকে লোকসভায় পাঠানো হয়েছে। রাজ্যসভায় তেমনি ৪ জনের মধ্যে ২ জন, মেনকা গুরুস্বামী আর আপনার রাজীব কুমার, দুজনকেই কিন্তু রাজ্যসভায় পাঠানো হচ্ছে, তারা কিন্তু কেউ বাঙালি নয়। পশ্চিমবঙ্গের, তবু রাজীব কুমার কাজ করেছেন, হয়তো অনেক কিছু খুঁটিনাটি জানেন বিভিন্ন জায়গা সম্বন্ধে, কিন্তু এই গুরুস্বামী কি জানেন কেউ জানেন না। তো এই ধরনের ব্যক্তিদেরকে পাঠিয়ে যে আদৌ রাজ্যসভায় পাঠিয়ে কোনো লাভ হয় বলে আমার তো মনে হয় না, রাজ্যসভা বা লোকসভা যে কোনো জায়গায়। আমার একটা ব্যক্তিগত যুক্তি হচ্ছে যে রাজ্যসভা বা লোকসভায় সেই ব্যক্তিদেরকেই পাঠানো উচিত যারা ওই এলাকার বাসিন্দা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে রাজনীতিটা ভালো বোঝেন, অনেকদিন থেকে রাজনীতি করেন, তো উনারা সেটা যেই পার্টি হোক না কেন, কিন্তু হঠাৎ করে কাউকে অন্য জগৎ থেকে নিয়ে এসে বিনোদন জগৎ বা কোনো উকিলকে, উনি সুপ্রিম কোর্টের ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু ভালো যে রাজনীতিবিদ হবে তার কোনো গ্যারান্টি নেই। এবং দেখা গেছে অতীতে এই ধরনের বিনোদন জগৎ বা অন্যান্য জগৎ থেকে যাদেরকে আনা হয়েছে, তারা কিন্তু খুব ভালো যে রাজনীতি করেছেন বা জনগণের বিশাল কোনো উপকার করে ফেলেছেন, এই ধরনের কিন্তু খুব একটা নজির নেই, হওয়া সম্ভবও নয়। আপনারা যদি পশ্চিমবঙ্গের বা অন্যান্য রাজ্যেও দেখেন, সে কিন্তু একই হাল। তো এই ধরনের মানুষদেরকে রাজ্যসভায় হয়তো পাঠিয়ে দেওয়া হবে, ওনারা সাংসদও হয়ে যাবেন যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু আদৌ এদের দ্বারা বাঙালিদের বা পশ্চিমবঙ্গের কোনো উপকার হবে বলে আমার তো কমসে কম মনে হচ্ছে না। তো দেখা যাক, ওনারা যদি কিছু করতে পারেন সেটা নিশ্চয়ই বাঙালি হিসাবে বা পশ্চিমবঙ্গের মানুষের হিসাবে আমাদের অনেক কাজে লাগবে বা আমরা তার জন্য ওয়েলকাম জানাবো। তার জন্য আমাদের অপেক্ষা করা উচিত। দেখা যাক। তবে মনে হচ্ছে না খুব একটা উনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসীর লাভ হবে বলে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।